তাহলে এই যে স্ট্যাটিক ওয়াটার লেভেল প্লাস ড্রডাউন এই দুইটাকে অ্যাড করলে পাবা কি পাম্পিং ওয়াটার লেভেল। পাম্পিং ওয়াটার লেভেলের সাথে আরো কিছু মার্জিন অফ সেফটি এবং ডিক্লাইন রেট, মানে ওয়াটার টেবিলের একটা ন্যাচারাল যে ডিক্লাইনিং রেট, এগুলা টোটাল ইয়ে করলে এই যে টোটাল ডেপথটা পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে যে ইল বুঝাচ্ছে, ইল আসলে কি একটা ডিসচার্জ, মানে তুমি কত পার সেকেন্ডে কত ইয়েতে কত লিটার পানি পাবা সেই জিনিসটা বোঝানো হচ্ছে জিপিএম, বাট এখানে তুমি লিটার পার সেকেন্ড কনভার্ট করে নেওয়া যাবে। আচ্ছা, এই দিকে আসলে কি একটা অ্যানুলার সিল দেওয়া হয়, কারণ কি যে এই যে বোর হোল, এই বোর হোলের পাশে এটা ফাঁকা জায়গা না, তো এটাকে ওখান তুমি থেকে ময়লাগুলো যদি বের করতে না পারে এই জন্য না। হ্যাঁ হ্যাঁ ময়লাগুলা যাতে করতে না পারে সেই জন্য একটা কি দেওয়া হয়, ফাঁকা জায়গাতে একটা অ্যানুলার সিল দেওয়া হয়। আবার এই বোরহোলের পাশে এই জায়গাগুলোতে কি দেওয়া হয়, ফিল্টার প্যাক দেওয়া হয়। এটা ন্যাচারালি হইতে পারে অথবা আর্টিফিশিয়াল ফিল্টার প্যাকও দেওয়া লাগতে পারে। নিচে একটা টেল পাইপ থাকে এবং এন্ড ক্যাপ থাকে, যাতে কি হয় এখান থেকে শেল বা স্যান্ড উপরে উঠতে না পারে। এবং এই যে ওয়েলের স্ক্রিনটা তোমার কত সাইজের স্ক্রিন দিবা, মানে মেশটা দিবা, সেটা আসলে ডিজাইন করতে হবে বেসড অন কি এই যে সয়েল প্রপার্টি, হ্যাঁ সয়েলের ডিস্ট্রিবিউশনটা কেমন, সাইজ কেমন, এগুলোর উপরে। তো আমরা যদি আর একটু দেখি কিছু ইম্পর্টেন্ট টার্ম, এখানে দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট টার্ম আছে, যে অ্যানুলার সিল, অ্যাকুইফার, হ্যাঁ। তাহলে অ্যাকুইফার কি, অ্যাকুইফার হলো যে মানে তোমার মাটির নিচে যেখানে আসলে ওয়াটার রিটেন করে, যেখান থেকে আসলে কি তুমি পানি পাও, হ্যাঁ। অ্যানুলার সিল বলতে কি বুঝাইতেছে, একটা সিমেন্ট অথবা ক্লের ম্যাটেরিয়াল যেটা তুমি কেসিং এর চারপাশে দিচ্ছ যাতে কন্টামিনেটেড না হয় পানিটা, ঠিক না, টু প্রিভেন্ট কন্টামিনেশন, বুঝে গেছে। আচ্ছা, বোর হোল তো বুঝছোই, গর্ত করা যেটা। আচ্ছা, কেসিং বুঝছো কোনটা, যে পাইপটা। তাহলে এই পাইপটা কেন দেওয়া হয়, এই পাইপটা দেওয়া হয় স্টেবিলিটির জন্য। কেসিং এর ভিতরে তো আরো একটা পাইপ থাকে, সেটাকে স্ট্রেনার পাইপ বলি, ঠিক না আমরা। তাহলে এই কেসিং পাইপটা কেন হয়, যাতে ওটা স্টেবল থাকে তোমার ওয়েলটা, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আরো আছে দেখো একটা, এই যে স্ক্রিন বা পারফোরেশন, এটা মানে কি, ওই যে ছোট ছোট যে ছিদ্রটা, যার মধ্যে দিয়ে আসলে পানিটা ঢুকবে, বুঝছো, এর মধ্যে দিয়ে আসলে কি হবে, পানিটা ঢুকবে। এটা কি বোঝা গেছে। তোমার তো এখানে তো তোমার অ্যাকুইফায়ারের থিকনেস কি এটা না, তাহলে এখান থেকে চারিদিক থেকে পানি ভাবে আসবে, এখান থেকে আসবে, ওই সাইড থেকে আসবে, সব দিক থেকে পানি আসবে। পানি এসে এই যে তোমার যে স্ক্রিনের ভিতরে যে এই যে পারফোরেটেড যে জায়গাটা আছে বা খালি যে জায়গাটা আছে, খালি জায়গাটার ভিতর দিয়ে কি আসলে পানিটা এন্ট্রি করবে, রাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়াটার লেভেল বুঝছো, যখন পাম্পিং ছাড়া যে ওয়াটার লেভেলটা সেটা। আর পাম্পিং ওয়াটার লেভেল হলো যখন পাম্প রান করতেছে বা তুমি যখন মেশিন চালাইছো, যদি এটা ইলেকট্রিক্যাল পাম্পের মাধ্যমে যদি তুমি সেটা করো, তাহলে পাম্পিং এর সময় দেখবা যে ওয়াটার লেভেলটা নিচে নেমে যায়। বা যদি ওই যে হ্যান্ড রোলার দিয়ে করো, যেভাবে ইচ্ছা, যেটা যে যে মেকানিজমে থাকুক ওইটা। আমাদের এখানে আসলে দেখার বিষয় হলো আমরা এই পাইপের কি কি আমাদের আসলে কি, যে ওয়েলের ডেপথটা কত হবে, টোটাল ডেপথটা কত হবে, ডায়ামিটার এবং লেন্থ কত হবে। দেখো ডিজাইনে আমরা কি করতেছি, স্ক্রিনের লেন্থ, ডায়ামিটার, স্ক্রিনের মধ্যে যে পারফোরেটেড স্লট গুলো আছে, খালি জায়গাগুলো, সেটার ওপেনিং, সেটার উইথ বা ওই যে মেশের উইথ, সিভ অ্যানালাইসিসে যেটা থাকে আর কি, জালি জালি, বুঝতে পারছো এরকম। ধরো এটা এটা একটা পাইপের মধ্যে আমি যদি একটু ইয়ে করে দেখাই, এরকম থাকবে না, বুঝছো, এগুলো হলো সে পারফোরেটেড জায়গা, খালি জায়গাগুলো। তাহলে এই খালি জায়গাগুলোর উইথ কত হবে, এটাকে বলতেছে আমরা ওপেনিং। স্ট্রেইনারের সাইজ, হ্যাঁ, একই জিনিস, স্ট্রেইনারের সাইজ বা স্লট ওপেনিং সেম কথা। স্ট্রেইনার হলো আসলে তোমার শ্যালো ওয়েলের ক্ষেত্রে স্ট্রেইনার হয় আর কি। আচ্ছা, তারপরে এর পাশে যদি তুমি গ্র্যাভেল প্যাক ম্যাটেরিয়াল দাও, সেটা কি সাইজের হবে, তুমি টিউবওয়েল বা এই ওয়েল থেকে তুমি কত ডিসচার্জে পানি তুলতে পারবা, এই সবকিছু আসলে ডিজাইন করবা। তাহলে ডিজাইন করতে ফার্স্টে যেটা আসতেছে সেটা কি, ডেপথ অফ দ্য ওয়েল, হ্যাঁ। তাহলে এই যে ওয়েলের ডেপথ আসলে কতটুকু হবে, তুমি বলো তো। আমরা পানি পাচ্ছি কোথায়, অ্যাকুইফায়ারে, ঠিক না। তো তুমি কি ওয়েল এখানে এসে বসাই দিতে পারবা, যদি একটুকু বসাই দাও তাহলে কি পানি পাবা। না স্যার। আবার যদি এতটুকু বসাই দাও তাহলে কি তুমি ফুল অ্যাকুইফায়ারের পানিটা কি ইউজ করতে পারতেছো না। তাহলে না আমার স্যার। অ্যাকুইফায়ার যতটুকু থিকনেস, মানে অ্যাকুইফায়ারের থিকনেস, এই যে এই থিকনেসটা একদম অ্যাকুইফায়ারের এন্ড পয়েন্টে আমার কি করতে হবে। ইন সাম কেসেস অ্যাকুইফায়ার থেকে আরো নিচে পারলে নন অ্যাকুইফায়ার জোনেও চলে যেতে পারে, হ্যাঁ, চলে যাওয়াটাই ভালো। তাহলে কি হবে, তুমি ওই ওই ডেপটাই সিলেক্ট করবা। তাহলে এই ডেপটা কিভাবে আসবে সেটা আমরা যখন ডিজাইন করতে যাব তখন বুঝবা। দেখো যে more of the aquifer thickness can be utilized as intake portion of the well, resulting in greater higher specific capacity.
স্পেসিফিক ক্যাপাসিটি তোমাদের যদি মনে থাকে তার মানে কি কতটুকু আসলে পানি পাচ্ছ, ঠিক না? তাহলে দেখো যদি তুমি একদম নিচ পর্যন্ত আসো তাহলে বেশি পানি পাবা না, বা বেশি সারফেস এরিয়াটাও কি বেশি হবে না বলো? পানিটা আসলে ঢুকবে কি যে এই 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 পারফোরেটেড জায়গার ভিতরগুলো দিয়ে, ঠিক না? তাহলে এই পারফোরেটেড জায়গা যত বেশি হবে তোমার পানিও তত বেশি এন্ট্রি করবে না ওয়েলের জি মধ্যে। স্যার, জি হ্যাঁ, স্যার। তাহলে ধরলে সেখানে একটা সাকশন প্রেসারের মাধ্যমে সেটা উপরে চলে আসবে আর ইল্ড হবে। হ্যাঁ, তাহলে কি বলতেছি যে তোমার একদম অ্যাকুইফারের নিচ পর্যন্ত যাতে থাকে তাহলে ইউটিলাইজ করতে পারো। মোর ড্র ডাউন ক্যান বি মেড অ্যাভেলেবল পারমিটিং গ্রেটার ওয়েল ইল্ড। তার মানে এই কথাটার অর্থ হইলো তুমি যত নিচে দিবা, এটা তো আসলে ড্র ডাউন করে কি নিচে হচ্ছে, তাহলে যত নিচে যাবে মনে করো পানির লেভেল কমতে কমতে তো একটা টাইমে এখানে যখন চলে আসবে তখন তার এই ওয়েলটা আসলে কি ডিসকার্ড করে দিতে হবে, ঠিক না আমাদের? বা আরো নিচে নিচে গর্ত করতে হবে, বুঝা গেছে যদি না থাকে। আচ্ছা, তো এই জিনিসটাই আমরা আসলে কি করব এখন দেখবো যে সাফিসিয়েন্ট ড্র ডাউন ক্যান বি মেড অ্যাভেলেবল টু মেনটেন ওয়েল ইল্ড। তার মানে আমাকে যাতে বেশি সারফেস এরিয়া পাই, মেইন কথা হলো অ্যাকুইফারের পুরো থিকনেসটাকে যাতে আমি কি করতে পারি, কাজে লাগাইতে পারি, এরকমই ডেপথ হবে। আর যখন ডেপথের ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল কেস আছে, যেমন কি হইতে পারে দ্য ওয়েল স্ক্রিন ইজ সেন্টার্ড বিটুইন দ্য টপ অ্যান্ড বটম অফ আ ইউনিফর্ম কনফাইন্ড অ্যাকুইফায়ার। এমন হইতে পারে যে তোমার এখানে যতটুকু হাইট, ধর এটার নিচে ততটুকু হাইট, তাহলে স্ক্রিনটা আমার কোথায় বসাইতে হবে, যতটুকু অ্যাকুইফায়ার ততটুকু, তাহলে ধর এটাকে একদম সেন্টারে বসে গেছে না, তাহলে এই ক্ষেত্রে ডেপথ অফ ওয়েল এর নিচে যাওয়ার দরকার নাই আসলে, বুঝছো? তাহলে স্ক্রিন যতটুকু আছে এই পর্যন্তই আসলেই হবে। আচ্ছা, আরেকটা ক্ষেত্র হতে পারে যদি এক্সট্রিমলি থিক অ্যাকুইফায়ার হয়, মনে করো অ্যাকুইফায়ারের থিকনেসই অনেক, মানে এটার হাইটই অনেক বেশি, ধরো এটাতে এখন তো এতটুকু, ঠিক না? ধরো এটা আরো বড় হয়ে গেছে, আরো থিক হয়ে গেছে, আরো মোটা হয়ে গেছে, তাইলে তখন কি তুমি কি যতটুকু খনন করবা তত তো কস্ট বাড়বে, ঠিক না, পার মিটারে? তো এই জন্য আমার তো এত দরকার নাই সাপোজ। তাহলে আমার যদি এত দরকার না হয় তখন আমি ওয়েল স্ক্রিন লেন্থ কি করতে পারি, ওই পুরাটা দরকার নাই, আমি অল্প, ইট মে নট বি ইকোনমিক্যাল টু ড্রিল টু দ্য বটম অফ দ্য অ্যাকুইফায়ার, তার মানে অ্যাকুইফায়ারের বটম পর্যন্ত আমার যাওয়ার কোনো দরকার নাই। When poor quality of water found in part of an aquifer, the well should be completed to a depth that will avoid the undesirable water. Suppose তুমি এটার নিচে ওয়াটারের কোয়ালিটি খুব খারাপ, এই ডেপথে, সাপোজ এই ডেপথটাতে ওয়াটারের কোয়ালিটি খারাপ, ধরো আর্সেনিক আছে বা কোনো একটা কারণে রিডিউস স্টেটে ধরো অনেক বেশি আয়রন আছে, যেটা এখন তোমার এই ওয়েল থেকে পানি নিলে আয়রনটাকে রিমুভ করা লাগবে বা আর্সেনিকটাকে রিমুভ করা লাগবে, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, শ্যালো ডেপথ পর্যন্ত, সাপোজ এটা আর্সেনিক আর আয়রনের ক্ষেত্রে এটা আসলে এই প্রবলেমটা হয়, তখন কি আমি এর নিচে থেকে তার পানি নিব না, নিব, তখন আমি ওয়েলটা এখানে এসে স্টপ করে দিব, বুঝা গেছে? এইটা বুঝছো সবাই? জি স্যার। একটু রেসপন্স করো, হ্যাঁ, আর না বুঝলে কোয়েশ্চেন করবা। ওকে, তাহলে এই তিনটা এক্সেপশনের বাইরে নরমালি আমরা কি করি, ওয়েলটাকে একদম অ্যাকুইফায়ারের বটম পর্যন্ত এক্সটেন্ড করি। হ্যাঁ, আচ্ছা, তো ওয়েলের স্ক্রিন লেন্থ, এখানে স্ক্রিন লেন্থ বলতে আসলে বোঝানো হচ্ছে যে তোমার এই যে এই লেন্থটা, যে তোমার এই যে ওয়েলের মধ্যে যে পারফোরেটেড জায়গাটা আছে সেই লেন্থটা আসলে কতটুকু হবে সেটা তো ডিজাইন করতে হবে। তাহলে ওয়েলের স্ক্রিন লেন্থ যত বেশি হবে তোমার পানিও তত বেশি কি হবে, এন্ট্রি নিবে। তাহলে দেখো এই যে অপটিমাম লেন্থটা কিসের উপরে ডিপেন্ড করে, অ্যাকুইফায়ারের থিকনেস উপর, তোমার ড্র ডাউন কিরকম অ্যাভেলেবেল আছে সেটা, এবং নেচার অফ দ্য স্ট্র্যাটিফিকেশন অফ দ্য অ্যাকুইফায়ার। স্ট্র্যাটিফিকেশন অফ দ্য অ্যাকুইফায়ার বলতে কি বোঝানো হয়েছে এখানে, সয়েলের স্ট্র্যাটিফিকেশন কি, এখানে কি শুধু স্যান্ড আছে নাকি স্যান্ড, গ্রেভেল, সিল্ট মিক্স আছে, তো এই জিনিসটার উপরও কিন্তু কি করে, ডিপেন্ড করে। আচ্ছা, তোমরা বলো তো আমরা লেনটা কিভাবে চুজ করবো আসলে, কে বলতে পারবা ওয়েল স্ক্রিন লেনটা? স্যার কথা বুঝিনি, আরেকবার বলবেন। আমি বললাম যে নেচার অফ দ্য স্ট্র্যাটিফিকেশন অফ দ্য অ্যাকুইফায়ার, ধরো তোমার একটা সয়েল যেখানে রাখছো সেখানে সিল্ট আছে এবং আরেকটা জায়গায় মনে করো গ্র্যাভেল আছে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কোনটাতে বেশি থাকবে? স্যার হ্যাঁ, স্যার সিল হলে তো স্যার
স্ক্রিনটা ছোট হলে চলবে, কিন্তু গ্রাভেল হলে তো স্ক্রিনটা বড় লাগবে। গ্রাভেল হলে স্ক্রিন বড় লাগবে না, স্ক্রিনের সাথে তো গ্রাভেল হলে আসলে পানির কি হবে, পানির গ্রাউন্ড ওয়াটার ফ্লো এর কি হবে সেটা চিন্তা করো। স্যার বেশি ফ্লোর কথা। হ্যাঁ হ্যাঁ রাইট, গ্রাভেল হইলে আসলে কি হবে, বেশি ফ্লো হবে। যে বলছো সে ঠিক বলছো, কারণ কি গ্রাভেল থাকলে কি পোরোসিটি বেশি না, পোরোসিটি বেশি থাকলে তোমার ফ্লোটা বেশি হবে। আর সিল্টের ক্ষেত্রে কি হবে, পোরোসিটিটা কম। তাহলে তোমার যেই পার্টে স্ট্র্যাটিফিকেশন আছে, ধরো একটা পার্টে গ্রাভেল আছে আর একটা পার্টে সিল্ট আছে, তো সিল্টের ওখানে তো আমার ইয়া স্লট বা স্ক্রিন রেখে কি লাভ আছে, লাভ নাই, ঠিক না, আছে। না, তো এই জন্য এটাই বলছে যে আমার স্ট্র্যাটিফিকেশন থাকলে এটার উপর আসলে আমার লেন্থটা ডিপেন্ড করে, ঠিক না। কারণ কি এই স্ক্রিন গুলা তো তোমাকে বসাইতেও তো একটা কি হবে, কাজ আছে, কাজ করা লাগবে, তোমার তোকে অপটিমাইজ করা লাগবে, ঠিক না। এই জন্য অপটিমাম লেন্থ ডিপেন্ড করে স্ট্র্যাটিফিকেশন অফ দ্য অ্যাকুইফায়ারের উপরে। আচ্ছা, এই যে এই জায়গায় এই কথাটা বলা আছে, দেখো, দ্য মোস্ট প্রোডাক্টিভ অ্যাকুইফায়ার, দ্য ইনটেক পোর্শন অফ দ্য ওয়েল must be placed in those zones having the highest hydraulic conductivity which is determined using the following technique। তার মানে কি ইনটেক পোর্শন বলতে বোঝানো হচ্ছে যেখান থেকে পানিটা ইনটেক হচ্ছে, হ্যাঁ, কোন জোনে রাখবা, যেখানে হাইয়েস্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আছে। তাহলে হাইয়েস্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কোন জোনে থাকবে, যে জোনে পোরোসিটি সবচেয়ে বেশি, রাইট। এখন পোরোসিটি বুঝতে হলে আমাদের কি করতে হবে, ওই যে সিভ অ্যানালাইসিস। তাহলে দেখো অ্যাকুইফায়ার ম্যাটেরিয়ালস গুলো তুমি ডেফিনিট ইন্টারভালসে নিবা। ধরো তুমি প্রথমে 1 থেকে 50 ফিট নিছো, ওখান থেকে একটা স্যাম্পল নিছো, 50 থেকে 100 ফিট নিছো, এইভাবে করে বিভিন্ন ইন্টারভালে স্যাম্পলগুলো নিয়ে তাদের সিভ অ্যানালাইসিস করবা। তাহলে এই প্রত্যেকটা ডেপথে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ 202 তে ল্যাবটা করছো না, এক্সপেরিমেন্ট 4 বুঝা গেছে, মনে আছে। জি স্যার। এই যে সিভ অ্যানালাইসিস অফ ফাইন এন্ড কোর্স অ্যাগ্রিগেট, সেম ভাবে এই সিভ অ্যানালাইসিস করবা। সিভ অ্যানালাইসিস করে কি করবা, যে সাইজ ডিস্ট্রিবিউশন আর গ্রেডেশন কার্ভটা কি করবা, রেডি করবা। গ্রেডেশন কার্ভ রেডি করার পরে D10 তো বুঝছো যে 10% ফাইনার পাসিং, রাইট। আর 10% অফ দ্য ম্যাটেরিয়াল পাস করে যায়, তার মানে কি 90% এখানে কি করে, রিটেন করে। এখন বলো তো D10 যত বড় হবে ওই ওই ডেপথের সয়েলের প্রপার্টি কি, সয়েলের ম্যাটেরিয়াল গুলো তত বেশি বড় হবে না। কমবে মন। এই D10 বড় হওয়া মানে কি, জি স্যার, বড় হবে। ধরো D10, ধরো ধরো একটা D10 আছে 2.36 মিলিমিটার, আর একটা D10 আছে সাপোজ 3.1 মিলিমিটার। তাহলে যেটা D10 3.1 মিলিমিটার, এটার অর্থ হলো কি 90% অফ দ্য ম্যাটেরিয়াল 3.1 3.1। মিলিমিটার থেকে বড় নাকি, জি স্যার, জি স্যার। আর 10% অফ দ্য ম্যাটেরিয়াল 3.1 মিলিমিটার থেকে ছোট। ছোট, বুঝা গেছে। তাহলে D10 যত বড় জি স্যার। হচ্ছে এফেক্টিভ সাইজটা কি হচ্ছে, তত বড় হচ্ছে, রাইট। আচ্ছা, জি তাহলে স্যার। D10 যত বড় হবে এফেক্টিভ সাইজ বড় হবে, এফেক্টিভ সাইজ বড় হলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বেশি থাকবে, কারণ কি পোরোসিটি বেশি, ঠিক না। যত বড় ম্যাটেরিয়াল তাদের মধ্যে ইন্টারনাল যে যে ভয়েডটা থাকবে বা পোরোসিটি যেটা কি আমরা বলতেছি সেটা বেশি থাকবে। পড়তেছো না সয়েল মেকানিক্সে একটু একটু, জি স্যার। হ্যাঁ। তাইলে D10 যত বেশি হচ্ছে আমার পোরোসিটি তত বেশি হচ্ছে। এবং আরেকটা জিনিস কি D60/D10, এটা একটা ইউনিফর্ম কোএফিশিয়েন্ট, যে এটাও তোমরা পড়ে আসছো 201 ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট। এটা কি আসলে, এটা রেশিও অফ D60/D10 না, D60 আর D10 কে রেশিও করলে এটা যত ছোট হবে পোরোসিটি তত বেশি হয়, যেহেতু এটা একটা রেশিও, বুঝা গেছে। এটা যদি নরমালি 2 এর নিচে থাকে তাহলে সেটা কি হয়, সাইজগুলো ইউনিফর্ম হয়। আর সাইজ ইউনিফর্ম হওয়া মানে কি, ম্যাটেরিয়াল যত বেশি ইউনিফর্ম হবে তত বেশি ভয়েড থাকবে, ঠিক না। তাহলে এই যে দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো হাই এফেক্টিভ সাইজ D10 যত বেশি, আর একটা হলো CU যত কম। তাহলে এই দুইটা নিয়ে আমরা দেখবো যে কোন ডেপথ আসলে অ্যাকুইফায়ারটা আসলে থাকতে পারে। The best aquifer for screening is determined by comparison of the grain size analysis curve of the materials along the depth of the borehole। তাহলে এই জিনিসটা এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে ইফেক্টিভ সাইজ D10 এর সংজ্ঞা দেওয়া আছে, দেখো, the size through which 10% of the particles shall pass, 90% are retained। এই জিনিসগুলো কি সবাই তো বুঝো নাকি, D10 D60। জি স্যার। কারো জি যদি স্যার। বুঝতে অসুবিধা আছে, অসুবিধা থাকলে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে এই ডেফিনেশন গুলো এখন আমি আর লিখলাম না,
আমি এখন একটা জিনিসে যাই, দেখো এখানে অনেক আছে, আমি একটু সামনে যাই, সামনে গিয়ে এই যে এতক্ষণ যে জিনিসটা আমি বললাম, ধরো তুমি এরকম একটা স্যাম্পল ডেপ নিলা, সেই ডেপ থেকে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করলা, মানে কি সিভ অ্যানালাইসিস পারফর্ম করলা, করে কি এরকম একটা ইয়ে পাবা না, টেবিল পাবা না, ধরো এটা 0 থেকে 50 ফিটের জন্য করলা, করে তার একটা এফএম পাইলা। হ্যাঁ, এফএম পাওয়ার পরে তার একটা কি এরকম গ্রেডেশন কার্ভ পাবা। গ্রেডেশন কার্ভ পাওয়ার পরে তোমরা যখন সয়েলের অনেকগুলো ক্লাসিফিকেশন করতেছো, ইউএসসিএস, এমআইটি ক্লাসিফিকেশন অথবা আস্ট্রো ক্লাসিফিকেশন, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে না? জি স্যার, তাহলে যে কোনো একটা ফলো করবা, যে কোনো একটা ফলো করে ফাইন স্যান্ড কত আছে, মিডিয়াম স্যান্ড কত আছে, কোর্স স্যান্ড কত আছে সেটা বের করবা। তাহলে দেখো এমআইটি ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে, এমআইটি ক্লাসিফিকেশন কি 0.06 মিলিমিটার থেকে ছোট, সেটা হলো সিল্ট। 0.06 থেকে আসলে ছোট কিছু নাই, এই জন্য সিল্ট 0% আসলে। ফাইন স্যান্ডের ক্ষেত্রে দেখো 0.06 থেকে 0.2, তাহলে 0.06 থেকে 0.2, তাহলে দেখো 0.2 তো এখানে না, এটা 0.2, তাহলে 0.2 থেকে এখানে আসলে কত পার্সেন্ট এটা বলো তো? এটা 20%, দেখছো? এই জন্য ফাইন স্যান্ড কত, এটা কি 0.2 থেকে ছোট না? জি স্যার। 0.2 থেকে 0.6, তাহলে এটা হলো আসলে কি, যে এই জোনে আসলে আসলে কত 20%। তারপর দেখো মিডিয়াম স্যান্ড কত, 0.2 থেকে 0.6, তাহলে এই দেখো 0.2 থেকে 3 4 5 6, হ্যাঁ 3 4 5 6, 0.2 3 4 5 না 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ ঠিক আছে। তাহলে 0.6, তাহলে এই দেখো এখানে তো অলরেডি 20% আছে, আর এখানে কত অ্যারাউন্ড কত 79% এর মতো, হ্যাঁ বা 80%ই ধরো। তাহলে মিডিয়াম স্যান্ড আছে কত আমার 80%, আর ধরে নিলাম এখানে যেহেতু ওই যে ইয়ে থেকে একটা বড় পার্সেন্ট আছে, এই জন্য 79 ধরছে, আর 1% কি আছে 4% আছে। এটা তো হিসাবটা বুঝছো না কার্ভ থেকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে তুমি এখান থেকে দেখো এরকম করে দেখো যে বিভিন্ন ডেপথে স্যাম্পল নিছে, ধরো 130 থেকে 170। আচ্ছা, এই যে 130 চুজ করছে, এটা আসলে কিভাবে চুজ করছে? তুমি তো ওই জোনের এরিয়া সম্পর্কে জানোই, যে এখানে মনে হয় এখন ওয়াটার টেবিল 200 নিচে আছে, বা ব্যাকগ্রাউন্ড লিটারেচার থেকে তুমি জানো যে তোমার তো এখন স্যাম্পল তো সব জায়গা থেকে 0 থেকে 50 স্যাম্পল নেওয়ার তো দরকার নাই, আছে নাই, এই জন্য নাই 100 পর্যন্ত নাই 130 থেকে নেওয়া শুরু করছে। 130 থেকে 170 নিচে, এটা D10 D30 D60 এটা বের করছে। হ্যাঁ, তার ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এরকম করে দেখো যে এই টেবিলটা কতটুকু পার্সেন্টেজ কোর্সেন, কতটুকু পার্সেন্টেজ মিডিয়াম সেন, কতটুকু পার্সেন্টেজ ফাইন সেন, এগুলো এখন বের করা শিখে গেছো না? দেখো তো এই কার্ভ থেকে সব বের হয়ে গেছে না? এখান থেকে D10 কিভাবে বের করবো? এই যে এই কার্ভটা যেখানে এটা করতেছে, এটা D10 10 20 30 40 50 60, এটা হলো D60, তাহলে এই সাইজটা হলো D60, এই সাইজটা হলো D10। তাহলে এখানে এই যে এরকম প্রত্যেকটা ডেপথের জন্য তুমি একটা করে এরকম কার্ভ পাবা, আর এই প্যারামিটার গুলো পেয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, প্যারামিটার গুলো পেয়ে গেলে ধরো এরকম করে টেবিলটা তুমি ফিল আপ করলে, এখন তুমি আমাকে বলো অ্যাকুইফায়ার কোন জোনে থাকতে পারে? আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? যেখানে D10 সবচেয়ে বেশি এবং সেখানে আর হলো সিউ যেখানে যেখানে ইউ, কম। হ্যাঁ সিউ কম। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট যেখানে সবচেয়ে কম। তো আমরা যদি দেখি এখানে D10 সবচেয়ে বেশি কোন জোনে আছে, দেখো 0.17, তাহলে দেখো এই যে 0.17 এখান থেকে এখানে সবচেয়ে বেশি আছে, রাইট? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হলো ইউ, দেখো ইউ এখানে আসলে কিন্তু সবচেয়ে বেশি কম, 1.76 1.82 2.24 2.32। আচ্ছা, দেখো এখানে এফএমও আসলে কি বেশি আছে, এফএম বেশি থাকা মানে কি ম্যাটেরিয়াল কোর্সার, ঠিক না? এফএম যত বেশি ম্যাটেরিয়াল তত বেশি কোর্স। কোর্স। তাহলে দেখো এই যে এখানে কোর্স স্যান্ড দেখো এখানে 6%, এখানে 11%, ভালো। অন্যান্য জায়গাগুলোর থেকে কিন্তু এখানে এই জোনটাতে বেশি। তাহলে আমরা ধরে নিব যে আসলে অ্যাকুইফায়ারটা আছে 220 থেকে 410 ফিট। তাহলে লোকেশন অফ দ্য অ্যাকুইফায়ার, তাহলে অ্যাকুইফায়ারের থিকনেস কত হবে এখানে বলো তো? 410 ফিট থেকে 220 ফিট মাইনাস বাদ করলে দিলে যা হবে 190। 190। হ্যাঁ 190 হবে কি আমার অ্যাকুইফায়ারের থিকনেস। ঠিক। এটা কি বুঝছো? তাহলে এই এই জোনে আমি আসলে কি বসাবো? আমার স্ক্রিনটা বসাবো। একটু কি বুঝছো কিনা সবাই বলো।
এটা কি বুঝা গেছে এতক্ষণ যা পড়াইলাম? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই পড়াচ্ছি। নেক্সট আমাদের ক্লাস কবে? মঙ্গলবার না? তাহলে আমরা আজকে কতটুকু শিখলাম? আমাদের ডিজাইন আসলে আমরা কি কি করি একটু ওভারভিউ দিচ্ছি। আমরা ডিজাইন আসলে কি কি প্যারামিটার দেখি, লেন্থ দেখি, ডায়ামিটার দেখি। এখন এই যে আর হলো, তাহলে আমাকে প্রথমে আসলে কি করতে হবে? প্রথমে আমাকে জানতে হবে কোন জায়গায় অ্যাকুইফায়ার আছে। তাহলে কোন জায়গায় অ্যাকুইফায়ার আছে সেটা তো আমরা এখন বুঝে গেলাম কিভাবে করলাম, ঠিক না? এটা কি বুঝছো? জি স্যার। তাহলে এই যে অ্যাকুইফায়ার আছে কত, 410 ফিট পর্যন্ত, তাহলে কি আমার ওয়েল অফ দ্য ডেপথের ওয়েলের ডেপথ কত হবে বলো তো এই ক্ষেত্রে? 410 ফিটের একদম নিচ পর্যন্ত রাখবো না, চাইলে আর একটু বেশি বাড়ে রাখতে পারি, 430 ফিট পর্যন্ত আমরা রাখতে দিতে পারবো পারি, স্যার। ঠিক না? যাতে যে টেল এন্ড পাইপটা এখানে, তার মানে আমাদের ডেপথের ওয়েল কত হবে, ওয়েলের ডেপথ কত হবে? 430। 430 বা 420 এরকম। বুঝা গেছে? তাহলে আমরা এই একটা ডিজাইন প্যারামিটার কিভাবে বের করে সেটা শিখলাম। তাহলে এই স্টেপ ডান, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট সয়েল লেয়ার এটা করলাম, এবং লোকেটিং দ্য অ্যাকুইফায়ার এবং ওয়াটার বিয়ারিং স্ট্রেটা, এই দুইটা স্টেপ ডান। এই দুইটা স্টেপ ডানের পরে এখন আমরা বাকি জিনিসগুলো দেখবো, এদের থিওরি প্লাস এদেরকে কিভাবে ডিজাইনে অ্যাকোমোডেট করে, এটা শিখলে ওয়েল ডিজাইনটা শেষ। তাহলে এই স্টেপটাই আসলে কি আমাদের ওয়েল ডিজাইনের মেইন পার্ট। হ্যাঁ, তোমাদের একটা ওয়েল ডিজাইন আসবে, তো হয়তো তোমাকে এইগুলো দিয়ে দিব, এই টেবিলটাই হয়তো দিয়ে দিব, দিয়ে টেবিলে ডিফারেন্ট ভ্যালু থাকবে, দিয়ে তোমাকে বুঝতে হবে যে অ্যাকুইফায়ার কত, অ্যাকুইফায়ারের থিকনেস বের করতে দিতে পারি, বা বিভিন্ন কিছু আরো লেন্থ অফ দ্য অ্যাকুইফায়ার, এগুলো আমরা আস্তে আস্তে পরে স্যাম্পল ক্যালকুলেশন আছে এই টাইপের কিছু ম্যাথ থাকবে, তো সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, ওকে। আমাদের কি পুরো লেকচার শেষ হওয়ার পর সিটি হবে? 10 মার্কের যে সিটিটা, এটা কি এটার উপর হবে? ডিজাইন। হ্যাঁ, 10 মার্কের সিটিটা হবে, একটা ডিজাইন থাকবে আর একটা হলো সাস্টেনেবিলিটি পার্ট থাকবে। তো তোমাদের দুইটা চ্যাপ্টার মিলাই আসলে কোয়েশ্চেন করা লাগবে, এটা আমি তোমাদের ক্লাসে আসলে আলোচনা করব। এই উইকে মনে করো ওয়েলের ডিজাইনটা শেষ হয়ে যাবে, তোমাদের কি এরপরে আরো 2টা উইক আছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই উইকে ওয়েল শেষ, পরের উইকে ওয়াটার সেফটি প্ল্যানের অর্ধেক শেষ হবে, আর হয়তো তোমাদের ওই যে পাম্পের ডিজাইনটা শেষ হয়ে যাবে। তো ফাইনাল উইকে আমরা সিটিটা নিব, ঠিক আছে? আর তোমাদের ইয়ে তো পিএল এর লাস্টে মনে হয় না, তোমাদের 30 অক্টোবর মনে হয় লাস্ট ডেট অ্যাসাইনমেন্ট সাবমিট করার। কবে দিছি দেখো? স্যার অ্যাসাইনমেন্ট 23 তারিখে দিচ্ছেন, লাস্ট ক্লাসের দিন দিচ্ছেন। 23 তারিখে দিছি? মেবি স্যার। না না, 23 তারিখ দিই নাই। জি, 30 তারিখ দিচ্ছেন স্যার, 30 তারিখ। হ্যাঁ, 30 তারিখ দেওয়া হয়েছে। 30 তারিখ মানে কি তোমাদের পিএল শেষ নাকি পিএল শুরু হবে ওই দিন? স্যার পিএল এর 2 দিন বাকি শেষ স্যার। পিএল শেষ মানে ফাইনাল পরীক্ষার আগের দিন না? জি স্যার। টাইম পাবা। আচ্ছা, যাই হোক, মাত্র 5টা ম্যাথ, ইজি আছে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। ক্লাসে দেখলাম পার্টিসিপেন্টস কম। স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স এখান থেকে নিয়ে নিব। স্যার আমাদের একটা এক্সট্রা সিটি নেওয়ার কথা ছিল স্যার, ওই যে প্রথম সিরিজটা সবার খারাপ হয়েছিল, ওটা স্যার কমে নিতে পারেন? এক্সট্রা সিটি তো আর হবে না, এক্সট্রা সিটি তো নিবে বলি। আপনি বলছেন স্যার দেখবেন বিষয়টা স্যার। বিষয়টা দেখো তো, তোমাদেরকে তো অপরচুনিটি দেওয়া হলো না, ওই যে বোনাস নাম্বার যেটা তো মিডে অ্যাকোমোডেট করে দিছে। তোমরা যারা বোনাস পাইছো তাদের কিন্তু মিডে নাম্বার, বোনাস নাম্বারটা দিয়ে মিডের মার্কিং করা হয়েছে। ঠিক আছে? মিড খারাপ হয়েছে কার কার? স্যার অনেকেই খারাপ সবারই করছে। বেশিরভাগই খারাপ হয়েছে। হ্যাঁ, তোমরা ইজি ম্যাথই ভুল করছো, একটা কেমনে সিটি আমি জানি না। নিলে ভালো হতো। একটা এক্সট্রা সিটি আসলে নেওয়ার স্কোপ নাই, নেওয়ার স্কোপ থাকলে তো নেওয়াই যেত, বুঝো নাই? তোমাকে যে আমি একটা এক্সট্রা সিটি নিব, কিসের উপরে নিব, আমি মার্কিংটা পরে কিভাবে দেখাবো, বুঝতে পারছি? জি স্যার। এটা আসলে দেখানোর স্কোপ নাই, স্কোপ থাকলে নিতাম। ঠিক আছে, মনে করো এটার জন্য অনেক ঝামেলা হবে।
যাই হোক, ফাইনালে ভালো করে দাও, 50% নাম্বার যেহেতু আছে। তোমাদের আসলে এত লোড চারদিক থেকে, তোমরা পড়াশোনাও স্যার কম করো। স্যার ফাইনাল আমাদের থিওরি আর ম্যাথের অনুপাত হবে কিরকম? ফাইনালে ম্যাথ আর থিওরির অনুপাত কেমন হবে? আচ্ছা, ম্যাথ তো প্রত্যেক সেটেই থাকবে, মোটামুটি 4 সেট কোশ্চেন আসবে 4টা পিও থেকে, এটা আমি বলে দিতে পারি। তোমরা যদি কোর্স আউটলাইনটা দেওয়া আছে না তোমাদেরকে, কোর্স আউটলাইনটা দেখে দেখবা যে একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। হ্যাঁ, ফাইনালে কত পার্সেন্ট, 50%, তো 50% দেখবা যে 10, 15, 15, 10 এরকম একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এটা থেকে তোমরা আইডিয়া করতে পারবা যে কোন পিও কি। পিও 7 হলো সাস্টেনেবিলিটি, তার মানে যে ওয়াটার সেফটি প্ল্যান থেকে একটা 10%, তাহলে যদি আমাদের 100 মার্কের পরীক্ষা হয়, ওয়াটার সেফটি প্ল্যান থেকে 20 নাম্বারের একটা কোয়েশ্চেন আসবে, ওখানে একটু কমপ্লেক্স থাকতে পারে। হ্যাঁ, তো তোমাদেরকে কিছু জিনিস আর কি ইনস্ট্যান্ট এক্সাম হলে, তোমাদের যেহেতু আসলে ক্যাপস্টোন নাই, তোমাদেরকে আমরা যে কমপ্লেক্স প্রবলেম যে সলভ করাই সেটা আসলে প্রজেক্টের মাধ্যমে এবং এই কোয়েশ্চেনের মাধ্যমে আসলে আমরা অ্যাসেস করি, ঠিক আছে? তো যেটা অসুবিধা হয় আর কি, যে এই জিনিসটা আসলে পরীক্ষার হলে ইয়েটা করা টাফ, মানে পেরে ওঠাটা। বাট এটা আসলে হাত নাই, এটা হলো ওবি কারিকুলামের পার্ট, তোমার কমপ্লেক্স থাকতে হবে। হ্যাঁ, যেহেতু অ্যাক্রিডিটেড প্রোগ্রামে পড়াশোনা করতেছে, এই জিনিসটা আসলে বাদ দিয়ে তো কিছু করতে পারবো না, এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম থাকবে। তো এই জন্য আসলে পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে আর কনসেপ্ট ক্লিয়ার থাকলেই মার্কিং করা যাবে, এটা সমস্যা নেই। আজকে যতটুকু পড়ানো হয়েছে, ওয়েল ডিজাইন থেকে মাস্ট একটা এক্সেট কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, ওয়েল ডিজাইন এবং ওয়েল ইনস্টলেশন দুইটা থেকে একটা এক সেট ফুল কোয়েশ্চেন আসবে, যেটা বোধহয় অ্যারাউন্ড ডিজাইনের পার্ট থেকে একটা ম্যাথ আসে। তো এই জিনিসগুলো আমি লাস্ট ক্লাসে বা একটা তোমাদের অনলাইন ক্লাস নিয়ে যদি সময় না থাকে, লাস্ট ক্লাসে নিয়ে নিবো। হ্যাঁ, যেদিন সিটি হবে ওই দিনে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব, ওই গাইডলাইন পেলে হয়তো ইয়া করবো। মিডের কোয়েশ্চেন যে খুব একটা বেশি কঠিন হয়েছে তাও না। তোমরা যে ম্যাক্সিমাম যে ভুল করছো, তোমরা ম্যাথ করার সময় ইউনিট লেখো না, এই জন্য কেন লেখো না। তারপর হলো সূত্র দেওয়া ছিল, তোমরা সূত্রের ইমপ্লিমেন্টেশনটাও ঠিক মতো করো নাই, বড় ডি আইডেন্টিফাই করতে পারো নাই, ছোট ডি আইডেন্টিফাই করতে পারো নাই। হ্যাঁ, এরপরও তোমাদেরকে বহুত পার্সিয়াল নাম্বার দেওয়া হয়েছে আসলে, মানে এটা আসলে দেওয়া উচিত না, কারণ যেহেতু ফর্মুলা দেওয়া আছে, স্লাইডের ম্যাথ, এরপরও সবাই কেমনে ভুল করছো, ইউনিট লেখো না। তো এই জিনিসগুলো করলে আসলে হবে না। অ্যাটলিস্ট যেগুলো স্লাইড থেকে ম্যাথ আসতেছে ওগুলা তো পারতে হবে। তারপরে ডিজাইনের যে ইয়েটা ছিল, 3টা চেম্বার 4টা চেম্বার অনেকে ডিজাইন করছো, অথচ জিটি এর ভ্যালু সবই দেওয়া ছিল, তুমি ওখান থেকে টি বের করে নিবা, জিও দেওয়া ছিল। হ্যাঁ, তো এটা আর কি একটা চেম্বার দিয়ে ডিজাইন করার কথা, এটাতে অ্যানালাইসিস ছিল পার্ট। আসলে সবকিছু ফিক্স করে দেওয়া, তোমাকে জাস্ট একটা প্যারামিটার বের করতে দিছে। এই জিনিসগুলো ধরতে হবে, না ধরতে পারলে আসলে এরপরও তোমাদেরকে অনেক পার্সিয়াল দেওয়া হয়েছে আসলে। পারফরমেন্স আর কি আমি আরো এক্সপেক্ট করছি আরো ভালো হবে। অ্যাটলিস্ট কোয়েশ্চেন কঠিন ছিল হলো 2 নাম্বারটা, ওইটা বাদে বাকি সবগুলো কোয়েশ্চেন আসলে অ্যান্সার করার মতো, পারার মতো। তো 2 নাম্বার কোয়েশ্চেনে কত, 15 নাম্বার, 15 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট ধরো 10 নাম্বার। তো তোমাদের সবারই ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 30-র উপরে পাওয়ার কথা ছিল, আর যারা ভালো করবা তারা 40-র উপরে, 40 আপ মনে একজন পাইছো, বাকিরা পাও নাই। আচ্ছা, যাই হোক, অল দ্য বেস্ট, ক্লাস এন্ড করে দিচ্ছি।